সুপ্রভাত বন্ধুরা, আজ 9 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আধার কার্ড প্যান কার্ড থাকলে সাবধান। যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে দ্রুত লিঙ্ক করান, কারণ 31 ডিসেম্বরের মধ্যে আধার প্যান কার্ডের লিঙ্ক করা না হলে নতুন বছর অর্থাৎ 1 জানুয়ারি থেকে বাতিল হয়ে যাবে প্যান কার্ড। আয়কর দফতর এই নির্দেশ দিয়েছে। আয়কর আইনের অধীনে বাধ্যতামূলক আধার প্যান লিঙ্ক করা। যদি আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক করা না থাকে তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপরে আয়কর জমা দিতে, ট্যাক্স রিফান্ড, ব্যাংকিং ট্রানজ্যাকশন অথবা স্টক মার্কেটে বিনিয়োগ করতে সমস্যা হতে পারে। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে অনেক সমস্যায় পড়বেন আপনি। তাই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে দ্রুত করিয়ে নিন। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে অসমের ইতিহাস এবং ভূগোল বাধ্যতামূলক বিষয় হিসাবে অনুমোদন পেল মন্ত্রিসভায়। গতকাল দিশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এদিন বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তগুলি সাংবাদিকদের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে প্রাক্তন বিচারপতি বিপ্লব কুমার শর্মা কমিটির সুপারিশ অনুযায়ী ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে অসমের ইতিহাস এবং ভূগোল বাধ্যতামূলক বিষয় হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই দুই বিষয়ে 50 নম্বর করে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এখন থেকে সমাজবিজ্ঞান আলাদা বিষয় হিসাবে বিবেচিত হবে। গোয়ার নাইট ক্লাবে মাঝরাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে, যাদের মধ্যে অসমের 3 জন। এদের মধ্যে 2 জন হচ্ছেন কাছাড় জেলার চা বাগানের বাসিন্দা। সরকারিভাবে যে 25 জন মৃত ব্যক্তির তালিকা তুলে ধরা হয়েছে সেখানে রয়েছে কাছাড় জেলার এই 2 ব্যক্তির নাম। এরা হলেন 24 বছরের মনোজিৎ মাল এবং 60 বছরের রাহুল তাঁতি। মনোজিৎ কাছাড় জেলার শিলকুড়ি গ্রান্ট 5ম খণ্ডের বাসিন্দা, বাগান কর্মী মনিলাল মালের ছেলে। তিনি এবং সেখানে রান্নার কাজ করতেন। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকেরা রবিবার দুপুরেই সেখানে পৌঁছান এবং মৃতদেহ শনাক্ত করেন। রাহুল তাঁতি কাটাল গ্রান্টের বাসিন্দা। তার পরিবারের লোকেরাও রাহুলের দেহ বলে চিহ্নিত করেন। আজ অর্থাৎ সোমবার বাড়িতে ফিরেছে দেহ। এছাড়া ধেমাজি জেলার মাটিকুলা এলাকার বাসিন্দা দিগন্ত পাতির এই ঘটনায় প্রাণ হারিয়েছেন। তার বয়স 30 বছর এবং দীর্ঘদিন ধরে তিনি ওই নাইট ক্লাবে কাজ করতেন। প্রকাশ করা হলো 2026 সালের ফুটবল ফিফা বিশ্বকাপের সূচি। আগামী 11 জুন থেকে মেক্সিকো সিটির আজটেক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। ভারতীয় সময় অনুযায়ী রাত 12:30 আরম্ভ হবে খেলা। 2026-এর ফিফা বিশ্বকাপের মুখ্য আয়োজক এবার আমেরিকা এবং সহযোগী আয়োজক কানাডা। আগামী 14 এবং 15 জুলাইয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। 18 জুলাইয়ে তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ হবে এবং 19 জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সিতে হবে ফাইনাল ম্যাচ। লাউডস্পিকার বাজানো কোনো মৌলিক অধিকার নয়, এই যুক্তিতে মসজিদে লাউডস্পিকার বাজানোর অনুমতি দিল না বোম্বে হাইকোর্ট। স্পষ্ট ভাষায় আদালত জানিয়েছে, লাউডস্পিকারকে কোনোভাবেই ধর্মীয় মৌলিক অধিকার হিসাবে গণ্য করা যায় না। কোনো ধর্মগ্রন্থে লেখা নেই লাউডস্পিকারের মাধ্যমে নামাজ পড়তে হবে। মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার মসজিদ গাউসিয়ায় নামাজের জন্য লাউডস্পিকার ব্যবহারের অনুমতি চেয়ে মামলা দায়ের হয়েছিল বোম্বে হাইকোর্টে। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের উদ্ধৃতি টেনে হাইকোর্ট জানায়, কোনো ধর্মই অন্যের শান্তি বিঘ্নিত করে নামাজ পড়ার অনুমতি দেয় না। লাউডস্পিকারের মাধ্যমেই নামাজ পড়তে হবে এই কথা ধর্মগ্রন্থের কোথাও লেখা রয়েছে, কোথাও নেই। এছাড়াও এই বিষয়ে সুপ্রিম কোর্টে আরও জানিয়েছে যে কোনো নাগরিকের শান্তিপূর্ণ পরিবেশে বসবাসের অধিকার রয়েছে, বিশেষ করে ছোট শিশু, বৃদ্ধ, অসুস্থ এবং মানসিক চাপে ভুগছেন এমন ব্যক্তিদেরও। টানা 6 দিনের বিশৃঙ্খলার পর যাত্রীদের টিকিটের দাম বাবদ 610 কোটি টাকা ফিরিয়ে দিল ইন্ডিগো। পাশাপাশি বিমান সংস্থার কাছে জমা থাকা প্রায় 3000 মালপত্র পৌঁছে দেওয়া হলো যাত্রীদের কাছে।
বিবৃতি দিয়ে এই হিসাব প্রকাশ্যে এনেছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ইন্ডিগো জানিয়েছে পরিস্থিতির স্বাভাবিক করতে সব রকম চেষ্টা করছেন তারা। আগামী 10 তারিখের মধ্যে সব কিছু আগের ছন্দে ফেরানোর চেষ্টা হচ্ছে। রবিবার রাত 8টার মধ্যে যাত্রীদের সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ইন্ডিগো। সন্ধ্যায় কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, এখনও পর্যন্ত যাত্রীদের টিকিট ভাড়া বাবদ মোট 610 কোটি টাকা ফেরত দিয়েছে ইন্ডিগো। বাকি টাকাও ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া যাত্রীদের 3000-এরও বেশি মালপত্র ফিরিয়ে দিয়েছে বিমান সংস্থাটি। মুর্শিদাবাদের পর এবার হায়দ্রাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের 33তম বছরে এই ঘোষণা করলেন তেহরিক মুসলিম সাব্বানের সভাপতি, তেলেঙ্গানা মুসলিম জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মুস্তাক মালিক। ঐতিহাসিক বাবরি মসজিদের আদলেই হায়দ্রাবাদে স্মারক বাবরি মসজিদ তৈরির ঘোষণা করলেন তিনি। প্রকাশ্য জনসভায় হায়দ্রাবাদে স্মারক বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন মুস্তাক। তিনি বলেন, মুর্শিদাবাদে মুসলিমদের দেখলাম কাঁধে ইট নিয়ে 200 কিলোমিটার হাঁটছেন, যাতে বাবরি মসজিদের প্রতিরূপ তৈরি করা যায়। 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই এই স্বপ্ন লালন করে আসছিলেন তিনি। আল্লাহ চাইলে বাবরি মসজিদের স্মারক হায়দ্রাবাদে তৈরি হবেই। মুস্তাক আরও বলেন, শিলান্যাস যখন হবে সব ধর্মের মানুষের প্রতিনিধি উপস্থিত থাকবেন, এখানে ঘৃণার কোনো জায়গা থাকবে না। মসজিদ সব ধর্মের মানুষকে আমন্ত্রণ জানানো হবে। মসজিদ তৈরির কাজে বাধা পেতে হতে পারে, বিরোধিতা হতে পারে জেনেও আত্মবিশ্বাসী মুস্তাক। তিনি জানিয়েছেন 2026 সালের ডিসেম্বর নাগাদ শুরু হয়ে যাবে নতুন বাবরি মসজিদের কাজ। মুস্তাক জানিয়েছেন, হায়দ্রাবাদের স্মারক বাবরি মসজিদ শুধুমাত্র ধর্মস্থান হবে না, 1992 সালের দাঙ্গার স্মারক হয়ে থাকবে এই মসজিদ। এবার শেষ খবর। বিভিন্ন নির্বাচনী প্রচার সভা, জনসভা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার অভিযোগ দীর্ঘদিন ধরেই ভেসে আসছে। এবার সেই বিতর্ক আরও তীব্র হয়েছে দিল্লি বিজেপির শেয়ার করা একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে। বিশেষ ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআরের নামে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চলাকালীন বিজেপির পক্ষ থেকে ইসলাম বিদ্বেষমূলক কন্টেন্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে একাধিক প্রতিবেদনে। দিল্লি বিজেপির এক্স অ্যাকাউন্ট থেকে একটি গ্রাফিক পোস্ট করা হয়, যেখানে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম পোশাকে দেখানো হয়। পোস্টের শিরোনাম ছিল ঘুষপেটিও কা ভাইজান। সেখানে দাবি করা হয় যে সব রাজনৈতিক নেতা এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করছেন, তারা নাকি অনুপ্রবেশকারীদের সমর্থক। বিরোধীদের অভিযোগ, বিজেপি রাজনৈতিক ভাষণে অনুপ্রবেশকারী শব্দটি ব্যবহার করে মূলত ভারতের মুসলিমদের লক্ষ্য করছে, যদিও বিজেপির দাবি এটি কেবল বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য। বিহারে নির্বাচন প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বহুবার বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বিদেশি ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে।